বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য সবচাইতে ঘটনাবহুল বছরটি 2024-এর শেষ দিন আছে। গত 15, 16, 17 বছরে অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, অনেক অকল্পনীয় ঘটনা ঘটেছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটবার নয় সেটা ঘটেছে, কিছু কিছু স্বপ্নও পূরণ হয়েছে, কিন্তু সেই স্বপ্নের পূরণের খেসারত বাংলাদেশের মানুষকে দিতে হয়েছে। কিন্তু 24-এ যে ঘটনা ঘটেছে সেটা এক অর্থে বলা যেতে পারে কল্পনারও অতীতে। এমন একটা অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছিল যে এই পরিবর্তন বোধহয় সম্ভব নয়। এক শাসক গোষ্ঠীকে, এক শাসককে, স্বৈর শাসককেও বলেন, কর্তৃত্ববাদী শাসক তাকে বলেন, নানাভাবে অভিহিত করেন। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পদচ্যুত করতে বাধ্য করা হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এর পেছনের দিক আছে, ঘটনা যখন ঘটে সেই সময়কার একটা বিশ্লেষণ আছে এবং এই অভ্যুত্থানোত্তর পরিস্থিতি যে নতুন যাত্রা, নতুন করে যাত্রা বাংলাদেশের, সেই যাত্রারও কিছু অভিজ্ঞতা আছে। কয়েক মাস পেরিয়ে গেছে, কেমন আসলে গেল 2024 সাল। ওই যে আনন্দের কথা বললাম, একটা অভ্যুত্থান, সফল অভ্যুত্থান, কিন্তু সেই অভ্যুত্থানের পেছনে যে রক্তদান, আত্মদান, যে ত্যাগ, তার সঙ্গে মিশে আছে অনেক মানুষের, অসংখ্য মানুষের কষ্ট, আহাজারি, যেগুলো এখনও শেষ হয়নি। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক নানান দিক থেকে এখনও সম্ভাবনা যেমন আছে, অনিশ্চয়তা আছে কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি। এইসব নানা বিষয় নিয়ে, অর্থাৎ বছরটির মূল্যায়ন করবার জন্যে এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ কোথায় যেতে পারে, কি করা উচিত, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক পারভেজ করিম আব্বাসী, যিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জিও ইকোনমিক্স পড়ান। আমার বায়ে তিনি বসা, ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। পারভেজ করিম আব্বাসী, আমি মোটা দাগে একটা বলবার চেষ্টা করলাম, সূচনা আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা 2024-কে কীভাবে দেখেন। 5 মিনিট করে যদি সূচনায় বলেন আপনার জন্য। ধন্যবাদ জিলু ভাই। প্রথমতই বলতে হবে যে 2024-এর বাংলাদেশ কেন পুরো বিশ্বের মধ্যে হচ্ছে যে আলোড়ন তুলেছে যে একটি ঘটনা, সেটা হচ্ছে শেখ হাসিনার 16 বছরের সরকারের, এটা হচ্ছে এই বা 16 বছরের মধ্যে এই শাসনের যে পতন হলো, যে অটোক্রেসি যেখানে এটা, সেটার হচ্ছে অবসান। এবং যেভাবে জনগণের উত্থান হলো এবং যখন হচ্ছে মানুষ মোটামুটি মোটা দাগে বিশ্লেষক, পণ্ডিত সবাই মোটামুটি হাত ছেড়ে দিয়েছে, যে আশা ছেড়ে দিয়েছে যে শেখ হাসিনার সরকার বোধহয় টিকে যাবে এবং এবার 2021 না 2041 পর্যন্ত চলে যাবে। তো ঠিক তখনই মনে হয়েছে যে আমরা বোধহয় আমরা অনেক সময় যে আমার বিশ্লেষক যারা আছে দেশে বা বিদেশে, আমরা হয়তো অনেক কিছু আমরা আগে থেকে আমরা আন্দাজ করতে পারি না এবং কিছু ব্ল্যাক সোয়ান মুভমেন্ট হয়। এবং এই যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনার এই শাসনের যে পতন হলো, যে অটোক্রেসি যেখানে এটা কোল্যাপস করলো, এটাকে ইংরেজিতে একটা কথা আছে ইগনোমিয়াস কোল্যাপস, মানে হচ্ছে লজ্জাস্কর। এবং গণজাগরণে এই ঢাল থেকে উনি এখানে এই উত্তাল জনগণের হাত থেকে উনি শেষ পর্যন্ত উনি এইভাবে পালিয়ে বাঁচলেন। এখন যেটা হয়েছে, এবং বাংলাদেশে এই ঘটনাটা এতটাই মোমেন্টাস যে এমনকি ইকোনমিক্স ম্যাগাজিন এটাকে বলছে বাংলাদেশকে স্টেট অফ দ্য ইয়ার, মানে হচ্ছে যে এখানে যে ইন দিস কেস এখানে কান্ট্রি অফ দ্য ইয়ার বলেছে এখানে। তার মানে হচ্ছে যে বাংলাদেশে ওখানে ওদের, আমি ইফ আই কোট, ওরা বলছে যে they have brought an end to 16 years of autocracy of Sheikh Hasina, which was really expected. এবং শেখ হাসিনার গভর্নমেন্টের সময় সাথে সাথে, আমি যদি আপনার সাথে একসাথেই বলি, এই সাথে সাথে এর কিছুদিন পরেই সিরিয়াতে বাশার আল আসাদের এখানে যে সরকারের, যেখানে প্রায় 53 বছরের যে একটা স্বৈরতন্ত্র ছিল এখানে, এবং ফ্যামিলি, এখানে যেটা বলবো যেটা ফ্যামিলি অটোক্রেসি যেটাকে বলে, হেরিডিটারি অটোক্রেসি, সেটারও অবসান হলো। এবং এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের যে পশ্চিমা বিশ্বের বলয়ের বিরুদ্ধে যে একটা বলয় দাঁড় করানো হয়েছিল, যেটাতে স্বৈরশাসনকে মদতপুষ্ট করা হয়েছিল,
আমি বলছি না যে যুক্তরাষ্ট্র নিজেও স্বৈরশাসনকে তাদের স্বার্থ অনুযায়ী ওরা অনেক সময় ওরা মদত দেয় না, কিন্তু এখানে এই যে আপনার রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ান যে একটা অ্যাক্সেস সেটাকে তৈরি করা হয়েছিল, যেটার উপরে উনি সাপোর্টটা রিলাই করছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত মেটেরিয়ালাইজ করলো না। এবং অনেক অংশে আপনি দেখবেন যে সিরিয়াতে একই অবস্থা। এবং এই যে স্বৈরশাসনের যে পতন, এর মধ্যে হচ্ছে অর্থনীতি যে এখানে হচ্ছে ক্রমাগত, যে এখানে হচ্ছে দুর্ব্যবস্থা, এবং এখানে হচ্ছে সীমাহীন যে লুটতারাজ, এবং হচ্ছে যে আপনার মানুষের বেসিক যে ডেমোক্রেটিক রাইটস এবং সিভিক স্পেস, এটার লিমিটেশনটা নিয়ে আসা। এবং যে আমরা বলছিলাম যে ইউথ যারা আছে, তরুণী যারা আছে, যাদেরকে বলা হতো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা পাবো, বা রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশনস বলিও কিন্তু শেখ হাসিনার সরকার। এবং এখন শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরেও কিন্তু আমরা এখন একটা ট্রানজিশন ফেসে আছি, কেননা এখন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূসের নেতৃত্বে এখানে যতটুকু আশা মানুষের আছে, সেই তুলনায় কিন্তু আপাত দৃষ্টিতে সেই রকমভাবে কিন্তু এই সরকার ডেলিভার করতে পারে নাই। তবুও আমি বলবো যে বেশিরভাগ জনগণের এখনও ইচ্ছা আছে, যে সদিচ্ছা আছে যে এই সরকার, যে অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে ওরা সফল হোক। কিন্তু সামনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, যেটা আপনি সামনে বললে আমার সুযোগ দিলে বলার জন্য বলবো। অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডারের চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ, এবং ফোর্থ হচ্ছে আপনার জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ। এবং জিও পলিটিক্যাল চ্যালেঞ্জটা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জটা, বিশেষত মূল্যস্ফীতিটা এবং বাজারে ব্যবসায়ীদের এখানে হচ্ছে কনফিডেন্সে ফেরত আনানো, এটাই এখন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার সরকার পতন ঘটেছে ঠিকই, কিন্তু তা বলে মানুষের আশা আকাঙ্ক্ষার কিন্তু এখনও পরিপূর্ণ বাস্তবায়নটা এখনও হয় নাই, এবং এটা হওয়ার সম্ভাবনা এত তাড়াতাড়ি না। সামনে লম্বা রাস্তা আছে, এবং এখন আমাদের একটা রিকনস্ট্রাকশনের ফেজে যাচ্ছি, যেটা রোড ম্যাপ এখনও ক্লিয়ার না। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর শামীম রেজা। আমারও প্রায় কাছাকাছি মত যে আমরা যে জুলাই বিপ্লব যেটাকে আমরা অভিহিত করছি, এটা এক কথা অভূতপূর্ব এবং অকল্পনীয় এবং অবিশ্বাস্য। কারণ আমরা যে পরিবর্তনগুলো স্বাভাবিক প্রক্রিয়া করতে পারিনি, আমরা হয়তো নির্বাচন দিয়ে চেষ্টা করেছি, সেটা সফল হয়নি। সংস্কার তো প্রায় একটা গালিতে পরিণত হয়েছিল, যে কোনো ক্ষেত্রে সংস্কার বলা মানে আপনি নেতিবাচক বা ঋণাত্মক কোনো একটা কিছু। কিন্তু রাষ্ট্রে যে সংস্কার প্রয়োজন, সেটাকে কোনোভাবেই সামনের দিকে এজেন্ডা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং যদি ওনার কথার একটু সম্প্রসারণ করি, যে প্রত্যেকটা ক্ষেত্রে যে ধারণাগুলো তৈরি করা হয়েছে, যেমন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যে আমরা একটা ভারসাম্যের পররাষ্ট্রনীতি তৈরি করছি, কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঐক্যমত্য নাই, এবং অন্য রাজনৈতিক দলগুলোকে আমি পরিসর দিচ্ছি না, অন্য কণ্ঠগুলোকে আমি কোনো স্থান দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে আমি একটা অত্যন্ত সৃজনশীল, গতিশীল পররাষ্ট্রনীতি বা কূটনীতির দিকে এগোচ্ছি। এটা আসলে তো বাস্তবে সম্ভব না যদি জনগণ আপনার কূটনীতির সঙ্গে নিজেকে যুক্ত না করতে পারেন, রাজনৈতিক দলগুলো যুক্ত না করতে পারেন। ফলে উনি যেটা বললেন যে আমরা যে ভারসাম্যের কূটনীতির কথা শুনেছি, যে ভারত, চীন সহ বৃহৎ শক্তিগুলোর মধ্যে, সেটা এখন যে অবস্থা দাঁড়াচ্ছে যে আসলে বাস্তবে সম্ভবত তা ছিল না। আমরা পশ্চিমকে অনেকটা পর করে দেবার অবস্থায় নিয়ে গেছি, যদিও আমরা জানি যে সেটা খুব অবাস্তব এবং না হলেও অন্তত বাস্তবসম্মত নয় সেটা করাটা। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের যে মাত্রা সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে, যদি সেটাই সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকতো, তাহলে তো আজকে এই অবস্থা হওয়ার কথা না। টানাপোড়েন থাকবেই যে কোনো সময়, কিন্তু একটা সরকার চলে যাওয়ার সাথে সাথে যার সঙ্গে আমি এই পর্যায়ের কূটনীতি সর্বোচ্চ পর্যায়ের এবং বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়েছে, সেটা তো এরকম তাসের ঘরের মতো ভেঙে যাবার কথা না, এবং এত ভুল বোঝাবুঝি থাকার কথা না। তো সেইটার যেমন গুরুত্বপূর্ণ, তেমন যে জায়গাটা এসে আজকের আমাদের জনগোষ্ঠী বা যে তরুণ যুব শিক্ষার্থীরা যে বিপ্লব করেছেন ইতিহাসের যে প্রশ্নগুলো নিয়ে, যে ইতিহাস কে লিখবেন, এবং সেই ইতিহাস তো কেবলমাত্র পাঠ্য বইয়ের ইতিহাসের কথা বলা হচ্ছে না। সেই ইতিহাস রাজনীতির ইতিহাস, আপনার জাতির ইতিহাস, কূটনীতির ইতিহাস, ভূ রাজনীতির ইতিহাস, অর্থনীতির ইতিহাস, এবং নিঃসন্দেহে সমসাময়িক এবং যে সময়টা পার হয়ে গেছে সব কিছু মিলেই, এবং সেটা আমাদের এখানে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। যে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আপনি আর কাউকে জায়গা দিচ্ছেন না, আপনি কাউকে স্থানই দিচ্ছেন না, এবং দ্বিতীয় কোনো মতও আপনি গ্রহণ করছেন না। ফলে রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে অসংখ্য গুরুত্বপূর্ণ কুশীলবকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, তার কোনো স্থানই নাই।
মুক্তিযুদ্ধ থেকেই যদি আপনি শুরু করেন বা অন্য আমাদের জাতীয় সংগ্রামগুলোর কথা যদি শুরু করেন, কেউ কেউ নাই সেখানে। আমরা হয়তো 1.5 দশক 2 দশক তাদের নামই উচ্চারণ করছি না। আপনি উদযাপনের সময় তাদেরকে নিয়ে আসতে পারছেন না। এমনকি কোনো কোনো চরিত্র যিনি আসলে কেন্দ্রীয় চরিত্র না, তাকে বা তাদেরকে আপনি কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত করাচ্ছেন। এই যে কৃত্রিমভাবে ইতিহাস নির্মাণের যে প্রচেষ্টা, সেটা কিন্তু শুধুমাত্র ইতিহাসের পাঠককেই যে বিভ্রান্ত করেছে তা কিন্তু না, আপনার জাতীয় ঐক্যমতকে সে নিঃসন্দেহে প্রভাবিত করেছে। আপনি মুক্তিযুদ্ধের প্রশ্নে সকলে একমতে আসতে পারেননি, আপনি রাজনৈতিক প্রশ্নে একমতে আসতে পারেননি। অর্থনীতিরও তো ইতিহাস আছে, তিনি অর্থনীতির মানুষ, তিনি ভালো করেই জানেন। পররাষ্ট্রনীতির কথা, কূটনীতির কথা আগেই বললাম। আপনি একটা অলংকার তৈরি করেছেন, কিন্তু আসলে বাস্তবে সেটা না, এবং জনগণ বারবার বিভ্রান্ত হচ্ছে, যে কারণে আপনি সেই কূটনীতি দিয়ে আপনি আসলে ব্যাখ্যা করতে পারেননি যে রোহিঙ্গাদের কি হবে। এই কূটনীতি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারিনি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক আসলে কোন মাত্রায়, মানে সেটা কি কেবলই বাণিজ্যিক বা দেওয়া নেওয়া, নাকি আরও এর থেকে বড় কোনো মাত্রায়। অনেক ক্ষেত্রে আমরা অন্যের অভিভাবকত্ব মেনে নেওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে, যে চীনের সঙ্গে আসলে সম্পর্কটা কি, এটা যতটুকু আমরা জনপ্রিয় আলোচনার মধ্যে এনেছি ততটুকু গভীরে আমরা যেতে পারিনি। আমরা বিভিন্ন বক্তব্যই কেবল শুনেছি। এর পাশাপাশি আপনি যদি সংস্কারের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে বলেন, এবং একটা স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া একটা রাষ্ট্রে, যেখানে রাজনৈতিক পরিবর্তন ঘটবে, যেখানে নির্বাচনের স্বাভাবিকতা থাকবে, এবং উনি যে কথাটা একটু আগে বলছিলেন যে সিভিক স্পেসে আপনি কোথায় আছেন, সাধারণ মানুষ কোথায় আছে, রাজনৈতিক দলগুলো কোথায় আছে, অন্যান্য অংশীজনরা কোথায় আছে, এই প্রশ্নগুলো এত জটিল হবার কথা ছিল না। সুতরাং এই যে পরিবর্তনের কথা বলছেন জুলাই বিপ্লবের পরে, নিঃসন্দেহে এই বিপ্লব পুনর্মূল্যায়িত হবে। আজকে আমরা সমসাময়িক কালে বিপ্লবকে যেভাবে দেখছি, হয়তো 1 দশক পরে নিশ্চয়ই বিপ্লবের আরও দেখার নতুন নতুন মাত্রা তৈরি হবে, এবং তার জন্য আমাদের উন্মুক্ত থাকতে হবে। যেভাবে আপনারও নিশ্চয়ই জলভাবে মনে আছে যে 90-এর ছাত্র জনতা রাজনৈতিক অভ্যুত্থান আপনিও দেখেছেন। অতএব ওই সময় আমাদের যে মূল্যায়ন ছিল, সেই মূল্যায়নে তো পরিবর্তন হয়েছে, এখন আমরা হয়তো এখন ভিন্ন দৃষ্টিতে দেখি। কিন্তু এই বছর শেষে এটার সবচেয়ে গুরুত্ব যে জায়গায়, যে আমরা যে বিষয়টাকে অবিশ্বাস্য মনে করেছিলাম রাজনৈতিক পরিবর্তনকে, সেই পরিবর্তন একটা দ্বার প্রান্তে আমরা এসেছি। আমাদের যেটা অভূতপূর্ব মনে হয়েছিল সেটা বাস্তবে এসে দাঁড়িয়েছে। আমরা যেটা অকল্পনীয় মনে করেছিলাম যে এটা বোধহয় একটা দুর্ভেদ্য কোনো কিছু, যেটা অথবা অলঙ্ঘনীয়, সেটা অলঙ্ঘনীয় মনে হয়নি। তো সব কিছু মিলে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে একটা উন্নয়নের চিন্তার একটা সুযোগ তৈরি হচ্ছে, পুনর্ভাবনার সুযোগ তৈরি হচ্ছে। গণতন্ত্রকে শুধু পুনঃপ্রতিষ্ঠা না, আমরা প্রতি দশকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, জাতিগতভাবে এটা একটা দুর্ভাগ্যের বিষয়। তো তারপরেও বলি, এটাকে আবার ফিরিয়ে আনার একটা অবস্থা তৈরি হচ্ছে। এবং এখন যেটা উনিও বললেন যে এই মুহূর্তে যে সব কিছু খুব অতি আশার রয়েছে, এমনটি বলবো না। এবং আমরা যতটা আশা করেছিলাম ততটা কখনোই হয় না, কিন্তু আবার এতটা সমালোচনা করতে হবে এটাও আমরা প্রত্যাশা করিনি। আমরা আরেকটু গোছালো ভেবেছিলাম, কারণ রাষ্ট্র এখন অনেক পরিপক্ক। তার বয়সের অর্থে যদি বলেন, যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা অসাধারণ ব্যক্তি, তাদের ভাবমূর্তি বলেন, যোগ্যতা দক্ষতা নিয়ে, কিন্তু একটা সমন্বয়ের ঘাটতি রয়েছে। দূরদৃষ্টিরও কোনো কোনো ক্ষেত্রে আমরা ঠিক কিনারা করতে পারছি না, এবং যে রূপকল্প দেবেন সেটাকে তো আমাকে একটু বেষ্টনী দিয়ে ধরতে হবে, আমাকে তো স্পর্শযোগ্য করতে হবে, সেটা এখনও পারছি না। কিন্তু তার মানে এই না যে বছরের শেষে হতাশ হতে চাই, এখনও আশা রাখতে চাই। এবং আমি মনে করি যে সংকটগুলোকে সংকট হিসাবে চিহ্নিত করে নিরূপণ করা দরকার, যে কোন জায়গায় আমাকে আসলে কাজ করতে হবে নতুন বছরে যাবার। থ্যাংক ইউ। আশা না থাকলে তো আসলে বেঁচে থাকাই যাবে না, এগিয়েও যাওয়া যাবে না। পারভেজ করিম আব্বাসী, যেহেতু দুজনই এই প্রসঙ্গটা একটু অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন, যে কূটনৈতিক সম্পর্কের দিকগুলো বহির্বিশ্বের সঙ্গে, পশ্চিমের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, রোহিঙ্গা ইস্যু, সো আমি এই জায়গাটা আসলে কোথায় এসে দাঁড়ালো 24-এ, বিগত সরকার কোথায় রেখে গেল, আর সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোথায় টেনে নিয়ে যাচ্ছে? জি, ধন্যবাদ। আমি প্রফেসর শামীমের কথা থেকে শুরু করি। বড় ভাই আমার ওনার কাছে যখনই উনি কথা বলেন, আমি শিখার এখানে নতুন নতুন এখানে সুযোগ পাই। প্রথমত আমি শুরু করি হচ্ছে, যদি সময় দেন আমি এখানে বলি, যে আমাদের যে প্রথমত কিছু আছে কি ফাউন্ডিং মিথস। তো ফাউন্ডিং মিথস মানে হচ্ছে রূপক অর্থেই ভালো, কিন্তু এটা যখন আপনি এটা ইতিহাসে এখানে এটাকে বাস্তবায়ন করতে চান তখন কিন্তু সমস্যা হয়। এটার মধ্যে সবচেয়ে বড় প্রাইম ক্যাজুয়ালিটি আপনি যে পররাষ্ট্রনীতি নিয়েই বলেছেন, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। এটা একটা অ্যাডেজ, এটা একটা ম্যাক্সিম,
কিন্তু এটি যখন হচ্ছে বলা হয়েছিল তখন হচ্ছে স্নায়ুযুদ্ধ যখন হয়েছিল কোল্ড ওয়ারের সময়, তখন হয়তো বা নন অ্যালাইন মুভমেন্ট ছিল শেষের দিকেরটা, তখন এই নন অ্যালাইন মুভমেন্টের সেন্টিমেন্টে এটা রিফ্লেক্ট করে। কিন্তু বাস্তবভাবে আমি যেটা দেখছি, আমরা দেখলাম শেখ হাসিনার সরকারের শেষের দিকে একটার পর একটা পর্যায়ক্রমে যখন মানে ক্রমাগত আপনি বলবো হচ্ছে যে পাতানো নির্বাচন করা হলো, হাস্যকর নির্বাচন করা হলো, এবং এই নির্বাচনগুলোকে হচ্ছে যৌক্তিকতা বা জাস্টিফিকেশন করার জন্যে, এটাকে র্যাশনালাইজ করার জন্য, ভ্যালিডেশন দেওয়ার জন্য যখন আমরা দেখলাম যে পশ্চিমা বিশ্বের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু টানপোড়েন কিন্তু এখানে যে বিগত 15 বছরে কিন্তু হচ্ছে যথেষ্ট হয়েছে। এবং আমরা দেখলাম যে পশ্চিমা বিশ্ব আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার, অ্যাজ এ ব্লক ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, আমাদের বন্ধু রাষ্ট্র হচ্ছে জাপান, যেটা সবচেয়ে বড় আমাদের ডেভেলপমেন্ট ওখানে পার্টনার। প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক যখনই হচ্ছে আমরা আমাদের গণতন্ত্রের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে, শ্রমিক অধিকারের ব্যাপারে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে, মিডিয়া রাইটসের ব্যাপারে, প্রত্যেকটি জিনিসের ব্যাপারে যখন এখানে হচ্ছে যে ক্রিটিসিজম করা হচ্ছে, বা ল্যাক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনসের ব্যাপারে বলা হচ্ছে, বা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে বলা হচ্ছে, তখন কিন্তু হচ্ছে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আমরা আলাদা করে সরে আসছি দিনকে দিন। এবং তাতে কি হয়েছে, আমাদের রোহিঙ্গা ইস্যু যেটা ছিল, যেখানে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের এখানে সহানুভূতি ছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যখন উনি 2016 থেকে 2020 ছিলেন, সেটার ব্যাপারে কিন্তু আমাদের কোনো ট্র্যাকশন হয়নি। আমরা ভেবেছিলাম যে চীন আমাদেরকে নিয়ে যাবে এখানে বড় ভাই বা মোড়লের এখানে ব্যবস্থা করবো, কিন্তু দেখা গেল প্রথমে কোভিডের অজুহাতে, তারপর হচ্ছে মিয়ানমার/বার্মাতে গৃহযুদ্ধের জন্য চেষ্টা করলো বাইল্যাটারালি করার জন্য। আবার যখন চীনকে আমরা আমরা যখন তিস্তা ব্যারাজের ব্যাপারে আমরা দেখলাম, তখনই কিন্তু বোঝা গেল যে আমাদের ফ্রেন্ডশিপ টু অল মানে ব্যালেন্স টু নান, অ্যাকচুয়ালি পলিসিটা বা ব্যালেন্সিং করাটা যে একেবারে একটা মিথ। এটা হচ্ছে মিডিয়ার সামনে এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে এটার মানে বেশি এখানে প্রেজেন্স রিয়েল লাইফে পাওয়া যায় না। কারণ তিস্তা ব্যারাজে প্রথমে আমরা বললাম যে চীনের সাথে যাব, তারপর ভারতে চাপ দেওয়া হলো, তখন হচ্ছে প্রধানমন্ত্রী আবার চলে গেলেন এখানে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য, উনি আবার ব্যাক ট্র্যাক করলেন, যে বললেন যে হচ্ছে আমি ভারতকে আমরা এখনও দিতে হবে। তারপর ওটাকে বোঝানোর জন্য আবার শেষ পর্যন্ত উনি বেজিংয়ে গেলেন শি জিনপিংয়ের কাছে। প্রথম 2 দিন তো উনি দেখাই পান নাই। তারপর হচ্ছে $7 বিলিয়ন আমরা এখানে চেয়েছিলাম হচ্ছে যে এখানে লোন, আমাদেরকে বোধহয় $135 মিলিয়ন একটা ডোনেশনের মতো দিয়ে আমাদেরকে বিদায় করে দিয়েছে। তখন কিন্তু চীনও সাপোর্টটাকে সিগন্যাল করেছে যে এই সরকারকে ওরা আর সাপোর্ট করবে না, কারণ তিস্তাতে ওদের একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ছিল। আখেরে যেটা হয়েছে, এবং ভারতের সাথে যেভাবে নির্ভরশীলতা করা হয়েছিল, এখানে দেখা গেছে বা রাশিয়ার উপর মনে করা হচ্ছে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি বিনিয়োগ করলে রাশিয়া ওদের হয়ে বড় আকারে দাঁড়াবে। কিন্তু সমস্যা হয় কি, যখন আপনার ঘরের মধ্যে আপনার ঘরের অবস্থা ঠিক নেই, এবং বহুবার এখানে তৃতীয় মাত্রা অন্য জায়গায় প্রোগ্রামে বলেছি, যখন আপনার দেশের জনগণ আপনার নিয়ে খুশি না, যখন হচ্ছে যে আপনার প্রত্যেকটা পদে পদে দুর্নীতির জন্য আপনার মানুষের সাথে আপনার হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে এখানে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, ক্ষমতার কেন্দ্রীয়করণ এত বেশি হয়ে গেছে, ল্যাক অফ ট্রান্সপারেন্সি এত বেশি হয়ে গেছে, আপনার পুলিশকে যখন মনে করা হচ্ছে যে অপারেশন একটা পার্ট, তখন কিন্তু এরকম অভ্যুত্থান হবে। এবং ঠিক একই রকম হচ্ছে বাশার আল আসাদের সময়। এবং এখন যেটা করা হয়েছে, যেটা ভারতীয় এখানে যারা এখানে এখন ওরা যে মানে এখন উচ্চ কণ্ঠে যেভাবে চেঁচামেচি করছে, এটা নাকি হচ্ছে এটা পশ্চিমা বিশ্বে, বিশেষত যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে এটা মদতপৃষ্ট এখানে একটা অভ্যুত্থান এখানে এটা হচ্ছে, এটা হচ্ছে ভারতীয় মিডিয়া বা ভারতীয় অ্যানালিস্টরা বলছে। কিন্তু এখানে যে অভ্যন্তরীণ যে জেনুইন যে কজগুলো আছে, এগুলো ইগনোর করা হচ্ছে। এখন যে সমস্যাটা হচ্ছে যে এই সরকারের আমলে ওরা কিন্তু প্রত্যেকটা সমস্যায় কিন্তু ইনহেরিট করেছে, এবং যেটা ওরা এখন অ্যাকাউন্ট করতে পারে না হচ্ছে যে ভারতের সাথে যে একটা আপনি বলবো হচ্ছে লেস দেন ডিজায়ারেবল রিলেশনশিপটা উপর বা নিচে যেতে পারে, কিন্তু ভারতে এখান থেকে ওদের সেন্টার থেকে দিল্লি থেকে একটা জিনিসের সিগন্যাল করেছে যে ডক্টর ইউনূসের সরকার হচ্ছে একটা অরাজনৈতিক সরকার, এবং ওরা হচ্ছে যে এবং যেভাবে ওরা শেখ হাসিনাকে এখানে হচ্ছে যে আশ্রয় দিয়েছে দিল্লিতে, এবং শোনা যাচ্ছে এবং আমরা দেখি যে নিউজ মিডিয়াতে দেখছি বা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছি হচ্ছে যে অনেক আওয়ামী লীগের নেতৃস্থানীয় এখানে যারা আছেন লিডার্স, তাদেরকে আমরা দেখছি কলকাতা বা দিল্লিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো এখন এবং শেখ হাসিনা এক্সট্রাডিশনের ব্যাপারে যে এখন একটা আমি বলবো যে দুইটা দেশের মধ্যে সমস্যা হয়ে গেছে। ভারতীয়রা এখনও বলছেন কই ওরা তো এক্সট্রাডিশন দিচ্ছেন না, এক্সট্রাডিশন রিকোয়েস্ট এখন ওরা আমাকে পাঠাচ্ছে না। আর আমরা দেখছি হচ্ছে যে এখন
বর্ডার ড্রয়িং এবং রিড্রয়িংয়ের ব্যাপারে এখন হচ্ছে যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। এখন কিন্তু যুদ্ধটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একদল পণ্ডিত বলছেন যে এখানে হচ্ছে ভারতে, এখানে বলছে অখণ্ড ভারত, আর আমরা আবার বলছি হচ্ছে সুলতানি বাংলা বলে আমরা এখানে চালিয়ে যাচ্ছি। তো এখন যে সমস্যাটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বা বাংলাদেশের সাথে ভারতের, এটা অনেকটা হচ্ছে ওয়ার অফ ওয়ার্ডস। এবং ভারত এখন হঠাৎ করে এখন মাঝে থেকে ওরা হচ্ছে একেবারে হচ্ছে দে ওয়ার টেকেন এ ব্যাক, কেন ওদের এটা সিকিউরিটি ফেলিয়ার হয়ে গেছিলো, দ্যাট পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এখন হচ্ছে যে রিপাবলিকান পার্টি যে ম্যাসিভ যেখানে ভিক্টরি সেনেট এবং হচ্ছে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং ডোনাল্ড ট্রাম্পের আশাতে এখন ভারত এখানে হচ্ছে একটা ডিগ্রি বা ইন্ডিয়া হচ্ছে দে ফিল ইম্বোল্ডেন, এবং ওরা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় আসবে তখন হচ্ছে যে দে ক্যান এগেন এক্সারসাইজ মোর প্রেশার। সো এখন আমরা আবার হচ্ছে যেখানে হচ্ছে এখানে একটা এটা হচ্ছে ফাস্ট মুভিং একটা ফরেন এখানে পলিসি এখানে চেঞ্জ হচ্ছে। সো এখন ভারতের সাথে সম্পর্কটা কীভাবে বেটার একটা লেভেলে নেওয়া যায় এবং অফকোর্স আমাদের একটা সেলফ রেসপেক্ট ইনশিওর করে, এটা হচ্ছে এখন দেখার বিষয়। কিন্তু তার সাথে সাথে আমি এটা বলতে হবে যে যেই এখন ক্ষমতায় থাকুক 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, পশ্চিমা বিশ্বের প্রভাব বাংলাদেশের উপর আরও বাড়বে। কেননা আমাদের সবচেয়ে বড় লেন্ডার কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, সবচেয়ে বড় সেকেন্ড লার্জেস্ট লেন্ডার হচ্ছে এডিবি, জাপান ইজ অলসো ভেরি বিগ লেন্ডার। সো ওদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু এমনিতে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে মার্কেটও বটে, এবং ওই ডাইভার্সিফিকেশন কিন্তু আমাদের হয় নাই। বরঞ্চ আমাদের এখন আমার বলা উচিত যে সামনের এই অভ্যন্তরীণ সরকার যদি নাও করতে পারে, সামনে যখন রাজনৈতিকভাবে যে নির্বাচিত সরকার আসবে, কিছু কিছু জিনিস ডিসিশন আমাদের নিয়ে নেওয়া উচিত। যেমন হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমি ধরি মাছ নাচুই পানি করে আমার কোনো লাভ হবে না, কেন সামনে চীনের সাথে একটা কনফ্রন্টেশনের দিকে যুক্তরাষ্ট্র এগিয়ে দিচ্ছে, ওয়েদার আই লাইক ইট অর নট। এবং ওটার জন্য ভারত একটা ইম্পর্টেন্ট একটা ওদের অ্যালাই ওরা হিসাবে চাইছে। এবং তার সাথে সাথে পুরা ইন্দো প্যাসিফিক রেলমে যার যেসব দেশগুলো আছে কোস্টাল বেল্টে, সবগুলো দেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশে যুক্তরাষ্ট্র চাইছে যে ওদের ইন্টারেস্টের সাথে অ্যালাইন্ড এখানে হচ্ছে রেজিম চাইছে। সো ওখানে কিন্তু ওরা কিন্তু এখনও কিন্তু ওরা ইনফ্লুয়েন্স ওরা এক্সার্ট করতে থাকবে। এবং আপনি যদি দেখেন এখন আরেকটা জিনিস যদি বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই কিন্তু দেখবেন যে এব্রাহাম অ্যাকর্ডের ব্যাপারে ওই ইন্টারেস্ট এবং ইনথুজিয়াজম এবং প্রেশারটা বাড়বে। এবং এর মধ্যে কিন্তু ইসরায়েলের আউটরিচটা মিডল ইস্টার্ন কান্ট্রিজের সাথে, ওটা কিন্তু আরেক বছর পর কিন্তু এটাও আমাদের নতুন একটা, হ্যাঁ, তো এটাও কিন্তু আমাদেরকে এটা ফ্যাক্টর ইন করতে হবে। সো এইসব ইস্যুগুলো আমাদের সামনে এটাকে দেখতে হবে এবং আমরা আননেসেসারিলি যাতে কোনো প্রভোকেটিভ স্টান্সে না যাই। প্রফেসর শামীম, অন্য জায়গায় যাবার আগে জাস্ট এই যে প্রসঙ্গটা নিয়ে পারভেজ কথা বলছিলেন, আপনার মতামত। এবং ইন্টারেস্টিং যেটা সবচেয়ে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক অগাস্টের 8 তারিখের আগ পর্যন্ত 8 তারিখের পর থেকে একেবারে সম্পূর্ণ বিপরীত। এই সম্পর্কটা আসলে কীরকম হওয়া উচিত এবং কিভাবে হ্যান্ডেল করা উচিত? ভারত কী করবে সেটা তো ভারতের জন্য পরামর্শ আমরা দিলেও শুনবে কিনা, বাট আমাদের জন্য তো আমাদের নিজস্ব চিন্তাভাবনা বা স্ট্র্যাটেজি। মানে এই উত্তরটা দেবার আগে যদি খুব দ্রুত দেখে আসি যে আমাদের এই অনেকটা একরৈখিক যে সম্পর্কের বয়ান আমরা তৈরি করেছি, সেটার একটা বড় ক্ষতি আপনি যদি খেয়াল করেন যে দক্ষিণ এশীয় সংহতি সবসময় একটা ডিবেটেড ইস্যু। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যত বেশি দক্ষিণ এশীয় সংহতির কথা বলতাম তার কিন্তু একটা সুবিধা ছিল, কারণ এখানে বড় দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান। এবং আপনি যেভাবেই করুন না কেন এই সংহতিটা কিন্তু প্রয়োজন ছিল। আমরা হয়তো বাণিজ্যের ক্ষেত্রে এগোতে পারিনি, বছরে একবার একটু পিকনিকের মতো দেখা হতো, সেখানে খুব দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ ছিল না, কিন্তু সেটা কিন্তু নির্দিষ্ট একটা দেশের হেজিমনিটাকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করত। এবং সুবৃহৎ ভারতের যে একক প্রভাব, সেই প্রভাব আমি ক্ষুণ্ণ করবার কথা বলছি না, কিন্তু তাতে যে অংশগ্রহণ করা যায়, অন্যদেরও যে ভাগ আছে, সেই ধরনের একটা ধারণা কিন্তু প্রতিষ্ঠা করা গেছে। ভারত সরাসরি বলা চলে যে তার আগ্রহী নাই, সে হয়তো দোষ দেবে যে ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে ও আসলে আমি আসবো না, আমি আসলে ও আসবো না। কিন্তু ক্ষতিটা কার হয়েছে? ক্ষতি কিন্তু ছোট রাষ্ট্রগুলোর হয়েছে। যেটুকু মুখ দেখা দেখি ছিল, আপনি যদি বলেন মালদ্বীপের মতো রাষ্ট্র, সে দৃশ্যমানই হয়েছে কিন্তু সার্ক গঠনের পরে। আপনি যদি ওইভাবে বলেন আপনার মেন্টাল ম্যাপিং এসে আসছে কীভাবে? নেপালের মতো দেশগুলো যে প্রবল চাপের মধ্যে থাকে নানান কারণে, কিন্তু তারপরে সে তো তার একটা দৃশ্যমানতা ছিল, তাই না? আঞ্চলিক কূটনীতিতে বা অন্তত চলাচলের ক্ষেত্রে আপনি দেখেন এই যে ভাবনাটা, যদিও এটা তো প্রশ্ন উঠতে পারে যে এখন এরকম অঞ্চল ভিত্তিক ভাবনা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি সুবিধা আনলো টাকার বাণিজ্যে, তার চেয়ে বড় কথা রাজনৈতিক চিন্তা তৈরির ক্ষেত্রে। এবং আমার মনে হয় যে সামরিক চিন্তাটাকে একটু কম করে
বরং অসামরিক চিন্তা দিয়ে সমাধানের জন্য যে একটা জেনারেশন তৈরি করা দরকার দক্ষিণ এশিয়াতে, সেই ধারণাটা কিন্তু আমরা নির্মাণ করতে পারলাম না বড় দেশের প্রভাব এবং অনাগ্রহের কারণে। এটা কিন্তু আমার মনে হয় যে নতুন করে চিন্তা করা প্রয়োজন বলে মনে করি। উনি যেটা বললেন দ্বিতীয়, মার্কিন বলয় থেকে একটা পর্যায়ে মনে হলো যে আমরা কি পশ্চিম বলয় থেকে বেরিয়ে যাচ্ছি কিনা। আমরা কিন্তু ছোট ছোট অনুষ্ঠানে বলবার চেষ্টা করেছি যে আগ বাড়িয়ে পশ্চিমকে শত্রু বানাচ্ছি কেন। আমরা এক পর্যায়ে এমন হলো যে প্রতিদিন আমি নতুন নতুন গালাগালের মতো করে বলছি, কেন, কি প্রয়োজন? পশ্চিম তো আমার সঙ্গে গালাগালি করতে আসছে না, কিন্তু আমি প্রতিদিন তাকে একটা পক্ষ করে আমি বিবৃতি দিচ্ছি। এবং এই যে চ্যানেলে বসে আমরা এই অনুষ্ঠান করছি, সেই চ্যানেলের অন্য অনুষ্ঠানে বলবার চেষ্টা করেছি যে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মনে রাখতে হবে যে যদি রোহিঙ্গা প্রসঙ্গে আসে, রোহিঙ্গার কি অগ্রগতিটা আমরা করতে পেরেছি? আমরা প্রথমে দ্বিপাক্ষিক একটা দেশের উপরে নির্ভর করেছি। বারবার কিন্তু প্রত্যেকে সতর্ক করেছেন যে হয় আপনি বহুপাক্ষিকে যান, নাহলে অন্য পার্টনার খুঁজুন। আপনি যে পশ্চিম সবচেয়ে বেশি অর্থ সাহায্য করছে এখন পর্যন্ত আপনাকে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের টাকা ছাড়া আপনাকে কে টাকা দিচ্ছে? প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে, হয়তো তার প্রতীকী সাহায্য তারা কিছু করেছে, কিন্তু ওটা দিয়ে আপনি 1 মিলিয়ন রোহিঙ্গাকে আপনি চালাতে পারবেন না, সেই অবস্থা সম্ভব না। আপনি আপনার যে প্রায় একটাই যে খাত আপনার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তৈরি পোশাক, সেটা যে বাজারে যায় আপনি তাকে শত্রুবাদ আপনি জ্ঞান করা শুরু করলেন এবং প্রকাশ্যে আপনি তাকে আইসোলেট করা শুরু করলেন। এই যে বিষয়, তার সঙ্গে আপনার দেশের ভিতরে রাজনৈতিক অনৈক্য, আপনি পলিটিক্যাল স্ফেয়ারেও কাউকে ঢুকতে দিচ্ছেন না। তার মানে কূটনীতিতে যে অন্য রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, জনগণ যে একটা মত দেবে, সিভিক স্পেসে আপনি কথা বলবেন, সেটাও খুব সীমিত। অতএব একদিকে পশ্চিমকে আপনি শত্রু বানাচ্ছেন, আপনি যার সঙ্গে আপনার একেবারে আপনি বলছেন যে কংক্রিটের মতো সুদৃঢ় আপনার সম্পর্ক, ওই অন্য সম্পর্কের ওই রূপকগুলো আমি টানতে চাইছি না, ওগুলো কোনো কূটনীতিক শব্দই না, এগুলো বলাটাও একটা অস্বস্তিকর, এগুলো কূটনীতিতে ব্যবহৃত হয় না। তো তারপরেও যে জায়গাটা আপনি বলছিলেন যে এটা আমরা এমন একটা পরিস্থিতিতে এখন এনেছি যে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসে এখন হাজির হচ্ছে, এবং সেটা রোহিঙ্গার ক্ষেত্রে আপনি বলেন, সেটা চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, সেটা দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি বলেন। এমনকি উনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলেছেন যে আমরা একটা আউটলাইন মতো করেছিলাম, তাই না, একটা ধারণা, কিন্তু সেই ধারণাটা যথেষ্ট কিনা। দেখছি খুব বেশি বঙ্গোপসাগর নিয়ে কথা বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। হঠাৎ করে কেন আলোচনা উঠবে? বঙ্গোপসাগর নিয়ে কি এর আগে আমরা আলোচনা করিনি? যথেষ্ট পরিমাণ আমরা বলবার চেষ্টা করেছি যে আপনার স্বার্থ আপনি দেখেন, আপনি একটা সমুদ্র সীমা পেয়েছেন, সেই সমুদ্র সীমা নিয়ে কী কাজে ব্যবহৃত হচ্ছে সেই আলোচনাটা আমরা কিন্তু পাবলিক স্পেসে করতে পারছি না, জনপরিসরে করতে পারছি না। যে আমার কর্তৃত্বে কতটুকু আসছে, আমি কতটুকু সেখানে আমার অটোনমি বা আমার এজেন্সি সেখানে প্রয়োগ করতে পারছি, আমার ক্যাপাসিটিটা কি হচ্ছে, সেখানে বিনিয়োগটা কি হচ্ছে, সেই আলোচনাকে আমার মতো করে স্বতন্ত্রভাবে আমি করছি, নাকি অন্য কেউ আমাকে করবার মতো উপদেশ যখন দেবে তখন আমি করব, যখন প্রয়োজন হবে না তখন আমি করব না। এগুলো কিন্তু খুব অস্পষ্ট এবং খুব জটিল অবস্থা তৈরি করে। জনগণের আকাঙ্ক্ষা বেড়েছে, তার এক্সপোজার বেড়েছে, 1 কোটির উপরে মানুষ বাইরে থাকে, সে প্রতিনিয়ত প্রত্যক্ষ করে, তার মধ্যে তার বসবাস একদম মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। আপনি কাকে পাগল ঠাওরাচ্ছেন? মানে কে আপনার কথা বোঝে না? প্রত্যেকে বোঝে, কারণ সে দেখছে, সেখানকার রাজনীতি দেখছে, পররাষ্ট্রনীতি দেখছে, সমস্ত কিছু সে দেখছে। অতএব কাউকে আমি একটু কম বোঝে এবং আমি একমাত্র বেশি বুঝি, পররাষ্ট্রনীতিতে জনগণের অংশগ্রহণ নাই, কূটনীতি জনগণ বোঝে না, বঙ্গোপসাগর বোঝে না, বাংলাদেশের সীমান্ত বোঝে না, এগুলো একেবারে পাগলের প্রলাপ ছাড়া কোনো কিছু না। আপনি যে কথা বলেছিলেন সরাসরি যদি ওইটাতে আসি, আমাদের খুব কৌশলী হওয়া প্রয়োজন। আবেগেরও একটা রাজনৈতিক অর্থনীতি আছে, আবেগের বশে আমরা অনেক কিছু করি, সেটা কিন্তু একটু সুবিধাও দেয়, এটা সরকার পক্ষকে সুবিধা দেয়, রাজনৈতিক দলগুলোকে একটা সুবিধা প্রাথমিক পাওয়া যায়। কিন্তু জিল্লুর ভাই, আপনাকে মনে রাখতে হবে আপনি কার সঙ্গে সফট পাওয়ার নিয়ে লড়াই করতে যাচ্ছেন। যাদের সঙ্গে সফট পাওয়ার নিয়ে লড়াই করতে যাচ্ছেন, যদি ভারতের কথাই খোলাখুলি বলা হয়, তাহলে তার হার্ড এবং সফট পাওয়ারের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা আমার নাই, এটা মানতে হবে। তার মানে আমাকে এমন কৌশলীভাবে এগোতে হবে যে আমি কখন নিম্নকণ্ঠ হব এবং কখন উচ্চকণ্ঠ হব, সেই পরিমিতি বোধ আমার থাকতে হবে। আমাকে স্পষ্ট করে দিতে হবে যে ওই পাশ থেকে যে ইনফরমেশন ওয়ারফেয়ারের মতো অবস্থা তৈরি করা হচ্ছে, সেটা কি ভারত রাষ্ট্রের নাকি অন্য কারোর পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের? সেই প্রশ্নটা আমরা একবারও করেছি কিনা, যে এটা কি তোমার মানে স্টেট পজিশন নাকি একটা দল তার সুবিধা নেওয়ার জন্য? বাকি যে কোনো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কৌশলগত বিষয়ে ভারতের সমস্ত রাজনৈতিক দল এক হতে 1 ঘন্টাও সময় লাগে না। সেটা আমরা মুম্বাই মেটাকের সময় দেখেছি, অন্য ক্ষেত্রে দেখেছি। বাংলাদেশের পট পরিবর্তনের পরেও তারা এবং তার গণমাধ্যম অলওয়েজ র্যালি বিহাইন্ড দি পপুলার যে পজিশন যেটা থাকে। তাহলে আমার যারা করছে তাদের সেই কর্মকৌশল আমি বলছি না একদিন বাংলাদেশ তো এখন পয়সা ব্যয় করে কর্মকৌশল তৈরি করতে হবে,
সেটা আমাদের দুজনকে বললে হয়তো আমরা বিনা পয়সায় পরামর্শক হিসাবে কাজ করতে পারি, পয়সা খরচের দরকার নেই। কিন্তু স্বাভাবিকভাবে আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমত আমি যার সঙ্গে এই আপাত বিবাদে যাচ্ছি তার সক্ষমতা এবং আমার সক্ষমতা। দ্বিতীয়ত আমাকে বুঝতে হবে যে আসলে কুশীলব কে, রাষ্ট্র, রাজনৈতিক দল না বিশেষ কেউ, সেটাকে চিহ্নিত করা। এবং সমস্ত কথা একদম সরল বাংলায় বলি, আমাকে নাচাতে চাইলে আমি নাচবো কেন? মানে আমি বুঝতে পারছি কিনা যে কেউ আমাকে অনেকটা নাচাতে চাইছেন, আমাকে কতদূর সামনে আনা যায় সেটা দেখছেন। এটা তো যুদ্ধের পুরনো কৌশল, আমার সক্ষমতাকে যাচাই করছেন। আমি কতটুকু সামাজিক মাধ্যম দিয়ে আমি এগোতে পারি, আমি কতটুকু মূল মাধ্যম দিয়ে এগোতে পারি, আমার এখানে রাজনৈতিক ঐক্যমত্য কতটুকু, আমি সফট পাওয়ার সম্পর্কে কতটুকু ধারণা রাখি, এর পোটেনশিয়াল কতটুকু ধারণা রাখি। আপনার মনে রাখতে হবে যে যখন মায়ানমার থেকে এই ঘটনাগুলো আমাদের এখানে ঘটছিল তখন সবচেয়ে বেশি রাজনৈতিক অনৈক্য ছিল আমাদের এখানে, নির্বাচনে অংশ নিতে পারছে না। সেই সুযোগ যে মায়ানমার গ্রহণ করেনি সেটা আপনি জোর গলায় কিভাবে বলবেন? অতএব সে কিন্তু আমার অনৈক্যকেও পরীক্ষা করে যে কে আছে কে নাই। আমি খুব পরোক্ষভাবে কথাগুলো বলছি, কারণ এগুলো একেবারে স্পষ্টভাবে পথ বাতলে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা অপ্রত্যাশিত যে আমরা যাদের সঙ্গে এই সম্পর্কের কথা এতদিন বলেছি, ঠিক আছে একটা রেজিম পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে সম্পর্কটা এই মাত্রে ভেঙে পড়বার কথা ছিল না, এক। দ্বিতীয় হলো যে ভারতের যে লিবারেল ফোর্সেস, তার থিঙ্ক ট্যাঙ্ক, তার মিডিয়া, তার বিশিষ্ট জনেরা, তার সাবেক রাজনীতিবিদরা, সেই জায়গা থেকে আমার একটা দুঃখবোধ রয়েছে যে তারা কেন একটা মধ্যপন্থা বেছে নিলেন না, বা তারা কেন আহ্বান জানালেন না যে ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, এবং আমাদেরকে এখন একটা পসিবিলিটি জায়গায় যেতে হবে, একটা এভিনিউর জায়গায় যেতে হবে। কিন্তু তারা সেটা বলেননি। এখন বলার লোক দুইভাবে বলা যেতে পারে, আমরা কি এভিনিউটা এক্সপ্লোর করতে পারিনি? কারণ আমাদেরকে পারার মতো স্কোপ তো নাই। আপনি গত 15 বছরে বিশেষ দুটো পক্ষের মধ্যে সম্পর্ক রেখেছেন। আপনি গণমাধ্যমের সাথে গণমাধ্যমের সম্পর্ক রেখেছেন কিনা? আপনি আমার বা ইফতেখারের মতো একাডেমিয়ার সাথে একাডেমিয়ার সম্পর্ক তৈরি করতে দিয়েছেন কিনা? আপনার কাউন্টার পার্ট আরেকজনের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে দিয়েছেন কিনা? আপনি ট্র্যাক টু পিপলস আপনি সম্পর্কের মাত্রা তৈরি করতে দিয়েছেন কিনা? হ্যাঁ, ভিসা পেয়েছি, হাজার হাজার ভিসা পেয়েছি, আমি সেটা সাধুবাদ জানাই, অন্য দেশের তুলনায় বেশি পেয়েছি, কিন্তু তাতে সম্পর্কের মাত্রাটা আপনি বিতর্কটা করতে পেরেছেন কিনা? ওই লোকগুলোকে ভিসা দেওয়ারও তো একটা অর্থনীতি আছে, অর্থনীতি আছে, ওই খুঁজে বের করে আমি মনে করি যে ছেড়ে দেবার আগে এক কথায় যে আমাকে এখন ওই এভিনিউটা বের করতে হবে যে ভারত রাষ্ট্রের মধ্যেও ভারত রাষ্ট্র আছে, যে বাংলাদেশকে বোঝে, যে বাংলাদেশের স্পিরিটকে বোঝে, বাংলাদেশের সম্ভাবনাকে বোঝে, সামর্থ্যকে বোঝে, এটাকে ছোট হিসাবে দেখে না, এটাকে অন্য একটা পুরনো সেই বঙ্গ একেবারে কাদা জলের ওইভাবে সে দেখে না। বুঝতে হবে যে তারও একটা সামরিক সক্ষমতা আছে, তার একটা অসামরিক সক্ষমতা আছে, তারও একটা সাইবার সক্ষমতা আছে, তারও একটা ইনফরমেশন সক্ষমতা তৈরি হয়েছে, তারও একটা জাতিগত সংহতি তৈরি হয়েছে। সে বিশ্ব বোঝে, সে কূটনীতি বোঝে, সে অঞ্চল বোঝে, সে ডিসকভারিং ইন্ডিয়া নেহেরুর চোখ দিয়ে শুধু না, সে নিজেও ইন্ডিয়াকে ডিসকভার করতে পারে। সেই সম্ভাবনা যে আমাদের আছে, আমরা পারি, সেটা পরিশীলিতভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, কূটনৈতিকভাবে প্রতিবেশীকে বলতে হবে যে আমিও আপনাকে চিনি, ইনক্রেডিবল ইন্ডিয়া হিসেবে, আমিও ইনক্রেডিবল বাংলাদেশ, কিন্তু আমি আপনার ওই এভিনিউটা খোঁজার ক্ষেত্রে বোধহয় আমাদের একটা ব্যর্থতা আছে, বা এটা যে কারণে কাঠামোগতভাবে তৈরি। ডক্টর শামীম, আমি জাস্ট একটা প্রশ্ন রেখে আমি পারভেজ করিম আব্বাসের কাছে যাচ্ছি যে 2024-এ বাংলাদেশের গণমাধ্যমকে আপনি কেমন দেখলেন? একটা বড় চেহারা বদল আমরা দেখলাম, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যমের জন্য আপনার পরামর্শ এবং যা দেখলাম তার ভিত্তিতে আপনার মতামত আমি শুনবো। আমি আসছি আপনার কাছে। তার আগে পারভেজ করিম আব্বাসী, আপনি হয়তো কথা বলতে চাইছিলেন, একই সঙ্গে যুক্ত করতে চাই যে অর্থনীতি, ভেতরকার অর্থনীতি, এবং অবশ্যই তার একটা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক আছে। 24-এ কেমন গেল এবং কি দেখছেন? আমি যদি প্রফেসর শামীমের সাথে আমি দু চারটা কথা জাস্ট আমি এখানে আমার জুড়ে দেবো। এখানে আমরা অনায়াসে এখানে আমি ওনার সাথে একমত যে এখানে হচ্ছে যে ইন্ডিয়ার যে এখানে হচ্ছে হাইপার ন্যাশনালিজম আছে, ইন্ডিয়াতে যে উগ্র জাতীয়তাবাদ আছে, যে আমরা যে মিডিয়াতে দেখি, ওদের সাথে অনেক সময় এখন ওয়ার অফ ওয়ার্ডসে যাওয়াটা অনেক সময় সমীচীন না। কেন এখন ফেসবুকে যদি আমি কথা কাটাকাটি করি বা মিডিয়াতে আমি যদি কথা কাটাকাটি করি, এতে আমার সাময়িকভাবে হয়তো বা মানসিক প্রশস্তি পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই হয়তো বা ইন্ডিয়াতে একটা অংশ চাইছে, যারা দেখাতে চাচ্ছে বাংলাদেশ হচ্ছে হাসিনার পতনের পর উগ্র মৌলবাদে উত্থান হয়েছে, ইসলামী মৌলবাদে উত্থান হয়েছে, এবং হচ্ছে এই দেশটা হচ্ছে বিনিয়োগের জন্য ভালো না। এবং এটা কিন্তু আমরা তো এটা তো জানি না যে এখানে যে ওরা এটা একটা লং একটা রেঞ্জ একটা প্ল্যান না কি না, যে আমাদের দেশ থেকে হচ্ছে আমাদের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একেই কম, 1% না জিডিপির 0.7%, ওইখান থেকে যদি আপনার রেডিমেড গার্মেন্টসে যদি এক্সোডাস হয়,
বা এখানে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে আস্তে আস্তে যদি এখান থেকে এক্সোডাস হয়, ওই রেডিমেড গার্মেন্টসের সক্ষমতা কমিয়ে নেওয়ার জন্যে ওটার সবচেয়ে বড় বেনিফিট কে পাবে? ভারত পাবে। এখন এটা কি আমাদের কি এই ওয়ার অফ ওয়ার্ডস করে আমাদের মধ্যে একটা হচ্ছে এটা টেম্পোরারি ইনস্টেবিলিটি ক্রিয়েট করে আমরা অনেক কিছু কাজে কিন্তু আমরা এখন এখানে ফোকাস করতে পারছি না। আমাদের 60% কিন্তু এনার্জি চলে যাচ্ছে ভারতের সাথে ওয়ার অফ ওয়ার্ডসের জন্য, এবং তার জন্য কি হচ্ছে আমরা হচ্ছে দরকারি যে রিফর্মস সেগুলো করতে পারছি না। আপনি লিডিং সব নিউজ পেপারগুলো দেখেন, বার হবে হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করেছে, হাইজ্যাকিং আবার বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। বা আপনি যদি দেখেন এখানে দেখেন যে কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু আমরা এখনো অর্থনীতির চাকা ঘুরে উঠে নাই, বা হচ্ছে ব্যাংকিং খাতে যে দুরবস্থা আছে। প্রথমে কিন্তু এখন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন উনি বললেন যে আর টাকা ছাপা হবে না, আর হচ্ছে যে এখানে এই দুস্থ ব্যাংকগুলোকে সাহায্য দেওয়া হবে না, কিন্তু একটা পলিসি ইউটার্ন করতে হয়েছে, বাধ্য হয়েছে এখানে। এবং আপনি যদি দেখেন এখন আপনার যে স্টক মার্কেটে কিন্তু এখনও ওই রকম স্টক মার্কেট চাঙ্গা হয় নাই। আপনার যতগুলো ইন্ডিকেটার্স দেখছেন প্রত্যেকটা ইন্ডিকেটারে কিন্তু আমাদের সামনে কিন্তু এবং IMF বলে দিয়েছে যে এখন যে পরে যে ট্রাঞ্চ অফ লোনসগুলো দিবে সেটার জন্য কিন্তু ওরা আরও বেশি কিন্তু হচ্ছে যে কঠিন হস্তে কিন্তু ওরা চাইছে অর্থনৈতিক সংস্কার করার জন্য। এখন আপনার স্টেট ওন এন্টারপ্রাইজেস যেগুলো আছে, সরকারি এন্টারপ্রাইজে কিন্তু আমরা তো জানি যে আগে শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে দেওয়ার জন্য ওরা সরকারি খাতকে দরকারের চেয়ে বেশি বাড়িয়েছে, দরকারের চেয়ে বেশি এখানে হচ্ছে আমলা নিয়োগ করেছে, দরকারের চেয়ে বেশি সরকারি কর্মচারী নিয়োগ করা হয়েছে, দরকারের চেয়ে বেশি ব্যাংকিং খাতে থেকে সুবিধা নেওয়া হয়েছে। এখন ওগুলো কিভাবে আপনি স্ট্রিমলাইন করবেন? আপনি যদি বলেন যে আপনার ইকোনমিক ক্রাইসিসে আছে, তাহলে আপনার ইকোনমিক ক্রাইসিসে হলে তো আপনার হচ্ছে যে অহেতুক খরচগুলো কমাতে হবে, ওই খাতগুলো কমানোর আমাদের দরকারি যে জিনিসপত্র আছে আমরা একটাও করতে পারছি না। এবং একদল বলছে এই ট্রাম্প চলে আসলেই বোধ হচ্ছে ভারত এখানে হচ্ছে ওদের সামরিক ক্ষমতা এখানে হচ্ছে প্রয়োগ করবে। এটা হচ্ছে একটা মানে কমপ্লিট ডিলুশনাল একটা বক্তব্য। এবং আবার আরেক দল হচ্ছে যে এখানে হচ্ছে যে খুব খুশি এখানে ডুগডুগি বাজাচ্ছে, মানে বলেই দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা অনেকে বলছেন এই তো ট্রাম্প আসলে বোধহয় ভারত এখন এখানে গলা মুঠি ধরে আমাদেরকে এখানে ধরবে। দুটোই হচ্ছে অবাস্তব। এবং ভারতের সাথেও কিন্তু আমরা হচ্ছে আমরা কি ওদের সাথে কি ইজিলি কি ওদের ট্র্যাপে আমরা ফল করছি নাকি না। ওখানে কিন্তু এখানে ওরা দেখাতে চাচ্ছে হচ্ছে যে এখানে সংখ্যালঘু সম্প্রদায় এখানে হচ্ছে চাপে আছে। তো আমাদের এখানে দরকার হলে এখানে আমাদের ইনশিওর করতে হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো যাতে অযাচিত আক্রমণ না হয়, তাদের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি না হয়। এখনও তো আমাদের নিউজ পেপারে তো কিছুদিন আগে আসে সিলেটে সুনামগঞ্জ এখানে হয়েছে, কারা এই আক্রমণের পিছনে আছে তাদেরকে ধরা হোক, তাদেরকে বিচার করা হোক, তাদের মধ্যে কি কেউ মাস্টার মাইন্ড আছে নাকি না, যে বাংলাদেশকে হচ্ছে যে নেক্সট একটা আফগানিস্তান হিসেবে পোর্ট্রে করছে নাকি না। এবং ওয়ার অফ ওয়ার্ডসে আমি তো এখানে দেখছি না যে হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি বা ওনার অ্যাডভাইজার গ্রুপ বা মিনিস্টার গ্রুপরা ওনাদের টুইটার বা এখানে হচ্ছে যে ওনার ফেসবুকে এমন কোনো পোস্ট দিচ্ছে যেটা ইনক্রিমিনেটরি। রিপাবলিকান টিভি দিচ্ছে, ওটা তো একটা মিডিয়া, ওটা তো সরকারের সাথে সম্পৃক্ততা নাই। ওখানে আপনি মনে করেন টক শোতে আমি আপনার মতো ওদের লোকরা এখানে বলছে, কিন্তু আমাদের যদি মনে করেন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, যারা হচ্ছে মনে করুন যে মিনিস্টারের ক্যাপাসিটি রাখে বা দায়িত্ব অ্যাডভাইজার, তারা যদি মনে করেন যে এখানে প্রভোকেটিভ জিনিসপত্র বলে, হ্যাঁ সাময়িকভাবে আমি কিন্তু আই ফিল ভেরি হ্যাপি, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়া কিন্তু তৎক্ষণাৎ দেখেন ওটার উপর রিয়্যাক্ট করেছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিয়্যাক্ট করেছে। এবং আমার তো মনে হচ্ছে দুটো কারণের মধ্যে একটা হতে পারে। এক, আমরা হচ্ছে যে আমাদের মধ্যে ওই মুন্সিয়ানা নেই, আমাদের মধ্যে ওই স্কিলস নেই, যে আমরা হচ্ছে ভারতের আমাদের হচ্ছে যে একটা সেগমেন্টের হচ্ছে প্রভোকেশনে আমরা দরকারের চেয়ে বেশি উত্তেজিত হচ্ছে। বা দুই, আমি ডেলিবারেটলি ভারতের উত্তেজনাতে আমি হচ্ছে এটাকে প্রশমিত না করে আমি আরও হচ্ছে এখানে আগুনে ঘি ঢালছি, কেন তাহলে মানুষের অ্যাটেনশন অন্য জায়গায় ডাইভার্টেড হয়ে যাচ্ছে। তার মানে কি নির্বাচন থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংস্কারের থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আপনি মিডিয়ার কথা বলতে যাচ্ছিলেন তো, এবং এখন তো দেখতে পাচ্ছি যে আগের সরকারের যারা হচ্ছে যে উচ্চ কণ্ঠে তাদের প্রশংসা করতো, যারা বলতো যে না এই দেশে উন্নয়ন দরকার আছে, গণতন্ত্র দরকার নেই, তারাই তো এখন রিফর্মসের জন্য বা এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন, এবং ক্ষেত্র বিশেষে তারা তো পজিশনও পেয়েছে। আপনি এটাও দেখতে পাচ্ছেন, তো মানুষের তো আশাহত হওয়ার জায়গা অনেকগুলো আছে। তো এখন আমার মনে হয় যে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা কি, আপনার আগে দেশের ল অ্যান্ড অর্ডারটা ঠিক করেন। ল অ্যান্ড অর্ডারটা কীভাবে ঠিক করবেন, এটা হচ্ছে সবার আগে প্রথম প্রশ্ন। কেননা নাহলে মানুষ কিন্তু এখানে ব্যবসাপাতি নর্মাল হবে না, মানুষের এখানে অর্থনৈতিক এখানে ট্রানজ্যাকশনগুলো নর্মাল হবে না, বিদেশি বিনিয়োগের কথা তো ভুলেই যান। এবং দুই হচ্ছে লং টার্ম আপনি ফরেন ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন ওরা জানবে যে এখানে নেক্সট 5 বা 10 বছর এখানে রাজনৈতিক রোড ম্যাপটা কী।
তো আপনার নির্বাচন যখন করতে হবে কিভাবে করতে হবে, ডক্টর ইউনূসকে ধন্যবাদ, উনি বলেছেন যখন হতে পারে 2025 শেষে বা 2026 শুরুতে হবে, তো প্রসেসটা কিভাবে শুরু হবে। এবং প্রথম দিকে যে বলেছে সব সংস্কার করে ফেলা হবে, এখন বলেছে মিনিমাম পসিবল রিফর্মস। এই যে রিয়েলিজমের একটা ব্যাপারটা আসে, বাস্তবতার ছোঁয়া আসে, এটাকে এখন ওয়ার্কআউট করা, এবং আমেরিকার সাথে যে আমাদের একটা স্পেশাল রিলেশনশিপ যেখানে আছে, যেটা নিয়ে এখানে বোস করা হয়, ওটার উপরে আমরা পুরোপুরি রিলাই না করে আমাকে তো আমার এই রিজনেও থাকতে হবে। আমার এই রিজনে যদি থাকতে হয় তাহলে আমার সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। এবং একটা জিনিস ভুললে হবে না, কিন্তু ভারত কিন্তু ইজ এ সিকিউরিটি নেশন, সিকিউরিটি স্টেট। ওরা কিন্তু ওদের সিকিউরিটিকে সবার আগে এমফেসিস দেয়, বাকি সব কিছু পরে। তো এমন কিছু আমাদেরও অ্যাক্টিভিটি করতে হবে। আমরা হ্যাঁ অফকোর্স ভারতে এখানে হচ্ছে যে আমরা কি বলবো, ওদের দাসত্ব তো আমরা চাইছি না, কিন্তু আমাদের কথা হচ্ছে সেলফ রেসপেক্টের সাথে আমাদের ইন্টারেস্ট আইডেন্টিফাই করা হচ্ছে। কিন্তু এমন কিছু আমাদের স্টেপ নেওয়া উচিত না যাতে ওরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলতে পারে যে আমাদের সিকিউরিটিটাকে আন্ডারমাইন করা হচ্ছে। এটার ব্যাপারে উই হ্যাভ টু বি ভেরি কশাস, কারণ আমাদের ইন্টারন্যাশনাল পাওয়ার ক্যালকুলেশনে কিন্তু এটা সত্যি, প্রফেসর শামীম বলেছেন যে ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার আরও বেশি চীনকে ট্যাকেল করার জন্য। সো অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু ইন আইসোলেশন আমি কাজ করতে পারবো না। এবং সিরিয়াতেও দেখা গেছে কিন্তু যে ইরান এবং রাশিয়া বাশার আল আসাদের সময় কিন্তু শেষ দিনে কিন্তু ওরা কিন্তু যখন ওর দরকারের সময় কিন্তু কেউ ওখানে সাথ দেয় নাই। সো আপনি অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলেন বা এটাই বলেন, ওয়েস্ট বা ইউএসের মাইটকে একা কোনোদিন কাউন্টার করা যায় না, বাট ইউ উড অলওয়েজ নিড টু ডাইভার্সিফাই। সো দেশে যে জিনিসগুলো দরকার আছে, যেসব জিনিসের জন্য অভ্যুত্থানের জন্য মানুষগুলো সবার এখানে আশা আকাঙ্ক্ষা এখানে মানুষের মধ্যে এখানে জন্ম দিয়েছে, ওইগুলোকে এখন হচ্ছে বাস্তবায়ন করার একটা ক্লিয়ার একটা রোড ম্যাপটা ক্রিয়েট করা উচিত। যে প্রশ্ন করেছেন একটু দ্রুত ওনার সঙ্গে একটু যোগ করি, যে এটা উনি খুব ভালো বলেছেন যে দেখেন আপনাকে বাস্তবতা মানতে হবে যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে সম্পর্ক, সেটা তালিকা দিতে গেলে আর একটা অনুষ্ঠানের প্রয়োজন পড়বে। একই সঙ্গে ট্রাম্প যেহেতু প্রশাসনে আসছেন, আপনি জানেন যে চীনের ব্যাপারে তার অবস্থানটা, এখন সেই দ্বন্দ্বের মাঝখানে যদি আমি এখন বঙ্গোপসাগর বা বাংলাদেশ একটা অবস্থানে পড়ে যাই, সেটা নিশ্চয়ই সুখকর হবে না। সো একদিকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমি ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক নির্মাণ করব, চীনের সঙ্গে কি ধরনের সম্পর্ক নির্মাণ করব, এগুলো মানে হঠকারী কিংবা হঠাৎ বিবৃতি দেওয়ার কোনো বিষয় না। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়, অত্যন্ত কৌশলগত পরিকল্পনার বিষয়। উনি চমৎকার উদাহরণ দিয়েছেন যে ইরান কিন্তু বলেছে, এবং সেখানে সিরিয়াসনেস থাকতে হবে যে আপনি কোনটা করবেন। আমি ফেসবুকে হিরো সাজার জন্য হঠাৎ করে পোস্ট দিয়ে দিলাম, এটা তো একটা আপনি দেখেন ইরানকে যখন প্রশ্ন করা হচ্ছে যে তোমার দীর্ঘদিনের এই মিত্র থেকে তুমি সরে গেলে কেন, ইরানকে তো স্পষ্ট বলেছে যে আমি কোন দিন শেষ ভিজিট করেছে আমার মন্ত্রী, এবং তাকে জানিয়েছে যে এরপর আর আমার থাকা সম্ভব না। রাশিয়া ক্রেমলিন কিন্তু বলছে যে আমার ক্রাইসিস অ্যানালিসিসের যে পয়েন্টে মনে হয়েছে যে আমার সংস্রব শেষ সিরিয়াতে, তখন আমি সেখান থেকে উঠে আসছি। আমাকে স্মরণ রাখতে হবে যে কোনো সম্পর্ক চিরস্থায়ী না কূটনীতির ক্ষেত্রে, এবং যার যখন প্রয়োজন হবে সে আমার থেকে সরে যাবে। এবং আমি যে বিভিন্ন রূপকের মাধ্যমে যে সম্পর্কের যে বয়ান নির্মাণ করেছি, সেটা যে কতটা আসলে ওই ইয়েকে সমর্থন করে না, সেটা আমি এখন টের পাচ্ছি যে এই ধরনের আচরণ হবার কথা না। অতএব হঠাৎও কেউ সরে যেতে পারে, অন্যভাবে বিপদে ফেলেও কেউ সরে যেতে পারে। অতএব এই জিনিসটার ক্ষেত্রে আমাদের এক ধরনের সক্ষমতাও যেমন প্রয়োজন, এক ধরনের সতর্কতা প্রয়োজন, এবং সেই পর্যবেক্ষণ ক্ষমতাও কিন্তু আমার প্রয়োজন। এবং একটা কথা জলিল ভাই, এই সুযোগে একটু বলি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলোর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করি না। এখন নাম উল্লেখ করতে গেলে সবাই আমাদের বন্ধু সহকর্মী সেখানে কাজ করেন। রাষ্ট্রীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোর অবস্থাটা কি? এই যে আজকে আমরা যে আলোচনাগুলো করছি, এই যে দীর্ঘ সময় আমরা পার হলাম, তাহলে থিঙ্ক ট্যাঙ্ক তাকে কি দিয়েছে, গত সরকারকে কি ধরনের সুপারিশ দিয়েছে, কি ধরনের গবেষণা করে দিয়েছে, সেটা অর্থনীতি নিয়ে হোক, পররাষ্ট্রনীতি নিয়ে হোক, কৌশলগত নিয়ে হোক। আমি খুব সচেতনভাবে প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ করছি না, ঠিক গণমাধ্যমের মতো। আমি গণমাধ্যমের প্রসঙ্গে আসার আগেই বলছি, তার মানে এক সরকার থাকলে আমার গবেষণাগুলো হয় ঠিক ওই মতো, যে মুহূর্তে সরকারের পরিবর্তন হয় আমার গবেষণার প্যাটার্নটা পাল্টে যায়। আমার তাহলে কি কানেক্টিভিটির গবেষণা নির্দিষ্ট বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা বা কাজ কি সরকারগুলো বা রাজনৈতিক দলগুলো গ্রহণ করে? তারা গ্রহণ করে না। আমি এই কথাই পরবর্তীতে বলতে চাইতাম যে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক আছে, বেসরকারি যারা আছে বা নাগরিক সমাজের যারা আছে, তারা যখন কাজগুলো করে তখন আমরা সমালোচনা মুখর হয়ে উঠি তাদের বিরুদ্ধে, যে এটা কে করালো, কেন করালো, আমরা কিন্তু তার ফাইন্ডিংসটা দেখি না, বা কেন বা কি সেখানে পাওয়া গেল সেটা আমরা দেখি না। এই যে গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে আমরা স্ট্র্যাটেজি দেখতে বলেছি, যাদেরকে জিওপলিটিক্স দেখতে বলেছি, যাদেরকে ফরেন পলিসি দেখতে বলেছি, যাদেরকে বাণিজ্য দেখতে বলেছি, তাদের পেপারগুলো কি আজকে যদি জানতে চাওয়া হয় যে কি পেপার তারা তৈরি করেছেন,
কি পলিসি পেপার তারা তৈরি করেছেন গত 15 বছর 20 বছরে, যেটা এখন আমরা পুনর্মূল্যায়ন করতে পারি। অতএব এই রেজিম পরিবর্তনের সঙ্গে সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কগুলোর এই যে অবস্থান পরিবর্তন, সেটা মোটেই কিন্তু ভালো বার্তা দেয় না। যখন আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী যেখানে সামরিক এবং সফট পাওয়ার দুই দিক থেকে, সেরকম জায়গায় আপনি এরকম একটা দুর্বল থিঙ্ক ট্যাঙ্কের সাপোর্ট নিয়ে বা থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাপোর্ট নিয়ে কিন্তু এগোতে পারবেন না। আসেন গণমাধ্যমের প্রসঙ্গে, এটা আপনারা অন্য একটা অনুষ্ঠান আলোচনা করেছে যে অত্যন্ত অস্বাভাবিক যে ব্লিঙ্ক অফ অ্যান আই একদম পাল্টে গেল সব কিছু। মানে গতকাল পর্যন্ত যে অন্যের সমর্থক, একেবারে এক সকালে উঠে আমি দেখলাম যে সব কিছু একদম অন্যরকম হয়ে গেল। এখন যা ঘটার তা তো ঘটেই গেছে। এটা দুই ভাগে দেখা যায়। এক পক্ষ হচ্ছে সুবিধাবাদী, যারা এটা প্রবলভাবে সুবিধা নিয়েছেন তার গোষ্ঠীতন্ত্র তৈরি করবার ক্ষেত্রে, তার বাণিজ্যিক স্বার্থের ক্ষেত্রে, তার ব্যক্তির স্বার্থের ক্ষেত্রে, তার রাজনৈতিক স্বার্থের ক্ষেত্রে। একই সঙ্গে চলবে, আমি একটু সহানুভূতির সুরেও বলবো যে অতি সাধারণ সাংবাদিক খুব কষ্টে থেকেছেন, নানান কাজে তাকে হয়তো বা না চাইলেও সেই রিপোর্টিং হয়তো তাকে করতে হয়েছে, তাকে বাধ্য হতে হয়েছে। এটা আপনিও জানেন সাংবাদিক হিসাবে যে তাদের যে ইকোনমিক কন্ডিশন, তাদের যে বেনিফিটস, সার্ভিস বেনিফিটস, সেটা মোটেই মানসম্পন্ন না। তো সেই সহানুভূতিটুকু আমি তাদের প্রতি রাখবো যে সবাই যে এক নিরিখে কাজ করেছেন, ক্ষতি হবে এটা চিন্তা করে করেছেন সেভাবে হয়তো করেননি, কিন্তু যারা করেছেন তারা খুব দ্রুত পাল্টে যাবার চেষ্টা করেছেন। এটা স্বাভাবিক না। এখন কি করব যদি নতুন বছরে বলি যে আমার মনে হয় যে আমাদের এথিক্যাল প্র্যাকটিসের উপরে জোর দেওয়া প্রয়োজন। এবং বিভিন্ন ক্ষেত্রে আলোচনাগুলো উঠছে যে আমাদের কারোরই অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট নাই বা অফিসিয়াল এথিক্সের কোনো কিন্তু লিখিত কোনো রূপ নেই। এটা তো একটা চুক্তির মতো, তাই না? এটা সামনে থাকলে একটা নিজেও নীতিগতভাবে আমি কিন্তু একটা চাপ বোধ করি। তো সেটা আমাদের খুব প্রয়োজন। আমাদের ভালো সাংবাদিকতা প্রয়োজন। অন্য একটা অনুষ্ঠানে আপনিও উল্লেখ করেছেন যে দেখেন এই সংকটকালেও কিন্তু ভালো সাংবাদিকতা হয়েছে। অন্তত কিছু সংবাদপত্র করেছে, দুই একটা টেলিভিশন চ্যানেল করেছে। আমরা কিন্তু অনলাইন চ্যানেলগুলোর কথা বা অনলাইন অ্যাক্টিভিজমের কথা অস্বীকার করতে পারবো না। আমাদের যাদেরকে আমরা সিটিজেন জার্নালিস্ট বলি, কমিউনিটি ভিত্তিক জার্নালিস্ট বলি, তারা কি আমাদের ভালো কাজ করেননি? অসংখ্য ভালো কাজ করেছেন। হয়তো আমরা এইভাবে সাংবাদিকতা নিরীক্ষে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, না হলে আমি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করলাম। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে এবং এই গুড জার্নালিজম, ইথিক্যাল প্র্যাকটিস এবং আমি মনে করি বিশ্বাস ফিরিয়ে আনাটা নতুন বছরের একটা বড় চ্যালেঞ্জ হবে গণমাধ্যমের জন্য। যে আমরা যে আস্থাহীনতা তৈরি করেছি, আমি নিজেও এর একজন গবেষক হিসাবে, শিক্ষক হিসাবে একসময় নিজেও সাংবাদিকতা করেছি, আমি নিজেও দায়ী আমার উপরে যে আসলে যে নীতি কথা আমাদের বলার প্রয়োজন ছিল, যে বিশ্বাসের কথা বলার প্রয়োজন ছিল, আমরা সতর্ক করেছি, সতর্ক করিনি তা না, কিন্তু যত উচ্চকণ্ঠে আমাদের সতর্ক করার কথা ছিল সাহস নিয়ে, সেটা আমরা করতে পারিনি। তো আমার মনে হয় যে নতুন বছরে সেই সৎ সাহস দেখানোর প্রয়োজন এবং সেই নীতি অনুশীলন, নীতি চর্চা প্রয়োজন। এবং আমরা মনে দুজনেই একমত বা আপনিও একমত হবেন যে একেবারে যা ঘটার তা তো ঘটেছে, কিন্তু এত দ্রুত যেন আমরা পরিবর্তিত না হই, অর্থাৎ নীতি থেকে যেন বিচ্যুত না হই। এবং আপনি কিছুদিন আগে বাংলাদেশের বে অফ বেঙ্গল কনফারেন্সের সময় আমাদের ভারতীয় বন্ধু যারা এসেছিলেন তারা কিন্তু একটা কথা উল্লেখ করেছেন যে আপনি ওই ধরনের টেলিভিশন দেখেন কেন? এই যে উপস্থাপক চিৎকার করছেন, লম্পজম্প দিচ্ছেন, উপরে লেখা আছে পেঁয়াজ বন্ধ করে দেবো, রসুন বন্ধ করে দেবো, তেল। অদ্ভুত কথা। মানে এটা তো মনে হচ্ছে যে আমি মুদির দোকানে গেছি এটা কেনাকাটা করতে, ভাই তোমার টাকা থাকলে আমি তোমার কাছে বিক্রি করবো না, আমি তো বিনা পয়সায় কোনো কিছু নিই না। কিন্তু একে অশালীনভাবে জিনিসগুলো বলা। কিন্তু আমাদের বন্ধুরা বলছেন ভারতের, আপনি দেখছেন কেন, আপনি গুরুত্ব দিচ্ছেন কেন? তার মানে এটাও গুরুত্বপূর্ণ যে কোন গণমাধ্যমটি ভালো, কোন আধেও ভালো, প্রতিবেশী দেশের কোন বিষয়টা আমি আমার প্রতিক্রিয়া দেখাবো এবং কোন বিষয়ে প্রতিক্রিয়া দেখাবো না, সেক্ষেত্রে যেন গণমাধ্যম আমাদেরকে একটু শিক্ষিত করে তোলেন, সেই প্রত্যাশা থাকবে। আমরা শেষের দিকে একটাই কথা বলবো, হাসিনার সরকার চলে গেছে তা বলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। কেননা একটা কথা আছে, যে যাই লঙ্কায় সেই হয় রাবণ। তো এই ক্ষমতা ওখানে পাওয়ার করাপস, অ্যাবসোলিউট পাওয়ার করাপস অ্যাবসোলিউটলি। এখন আমাদের সামনে যেটা দরকার, বহুবার বলা হচ্ছে, মানুষ মনে করে কথার কথা, তা না। আমাদের যে ইনস্টিটিউশনগুলা, প্রেস, জুডিশিয়ারি, অ্যাকাডেমিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এর মধ্যেই পড়ে যায়। প্রত্যেকটাকে কিন্তু এখন ওদের একটা ডিগ্রি অফ অটোনমি দরকার। পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স না হলে অটোনমি হওয়া উচিত। কেননা আমরা দেখছি এখন আবার একটা বোধ চলে আসছে যে আবার অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করাই মানে হচ্ছে ওদের দুর্বল করে ফেলা। তার মানে ওদের কি কোনো শক্তি নাই? সমালোচনা তো হাসিনা সরকারের আমলেও আমরা করেছি,
যেটা ভালো ভালোকে আর ভালো বলবো, দুর্বলকে আমি কিছু না বলে কি আরো দুর্বল করব? তাহলে যেটা ভালো সেটাকে ভালো বলবো, সেটাকে খারাপ সেটাকে খারাপ বলবো, কারণ এটা যারা দেশের স্বার্থে সরকারে করা, আছেন তাদের এটা তো চ্যালেঞ্জ তাদের করতেই দায়িত্ব, হবে, এটা এটা করতেই হবে। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস ক্রাউন, শেক্সপিয়ারই বলে গেছে। তো তার মানে হচ্ছে কথাটা কি, যে আমাদের এখানে হচ্ছে, এবং আমাদের বলতে হবে যে দেশের এখানে স্বার্থের জন্যে আমাদের কিন্তু ওপেন হতে হবে, এবং দেশের স্বার্থের জন্য আমাকে বিভিন্ন পলিসি অ্যাকোমোডেট করতে হবে, বিভিন্ন মত পার্থক্য করতে পারবে। আপনার যদি সেন্সিটিভিটি টু ক্রিটিসিজম চলে আসে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, তাহলে অ্যাট দোজ হু আর এট দ্য সেন্টার অফ পাওয়ার, তাহলে কিন্তু দেশের জন্য ভালো হয় না। আগে সরকারও কিন্তু একই সমস্যার জন্য এটাতে পতন হয়েছিল, যে ওরা কিন্তু কোনো সৎ উপদেশও ওরা নিতে চায় না। এবং এই সরকার আমরা আশা করব যে তাদের মধ্যে এই টেন্ডেন্সি যাতে না আসে, এবং আমরাও আমাদের দোষগুলোর দিকে যাতে আমরা ব্লাইন্ড না হয়ে যাই। আমরা সবসময় কিন্তু অন্যকে দোষ দিই, একটা আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমি পড়াশোনা ভুল করলাম, ফেল করলাম, টিচারের দোষ, টিচার পড়াতে পারে নাই। তো এখন নানান ধরনের সবাইকে দোষ না দিয়ে নিজের মধ্যে এখন আমরা দেখা শুরু করি। এবং বাংলাদেশে কিন্তু এখন অর্থনীতিটাকে মেরামত করার জন্যও কিন্তু আমাদের 5 থেকে 6 বছর লাগবে। এবং আমাদের যে টাকাগুলো যে চলে গেছে, টাকাগুলো কিভাবে ফেরত আনবো, ওটার একটা কন্টিনিউয়াস এনগেজমেন্ট প্রসেস করতে হবে। এবং আমাদের মূল বিরোধী দলগুলোকেও এখন হচ্ছে নিজেদেরকে কিন্তু ওদের অভ্যাস, মানে নিজেদের সামনে যে প্র্যাকটিসেসগুলো, বেস্ট পলিটিক্যাল প্র্যাকটিসেসটা আনতে হবে। কেননা আওয়ামী লীগ চলে গেল, ডাকাতি চলে গেল বলে আবার এখন বিএনপি আসবে বলে নতুন করে আবার এখানে লুটপাট চলে আসবে, এটা যাতে না হয়। মানে আমি কি এখানে অনেক সাধারণ মানুষের মাঝখানেও যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা এখানে আছে, যে সংস্কারের নামে যাতে এখানে হচ্ছে আনঅ্যাকাউন্টেবিলিটি না আসে, যাতে না জিরো গভর্নেন্স, জিরো ট্রান্সপারেন্সি, জিরো এফেক্টিভনেস যাতে না হয়। সো এই 000 যাতে আমাকে কলঙ্কের হাত থেকে আমরা বাঁচতে পারি। প্রফেসর শামীম, জাস্ট 2 মিনিট। নতুন বছরে আমরা এটাও যেন ভুলে না যে গাজার মানুষের প্রতি আমাদের সকল সহানুভূতি, এবং আমরা তো সবসময় তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়েছি, এবং আমরা ঘরোয়া আঞ্চলিক আলোচনা করছি মানে কিন্তু এই না যে তাদেরকে আমরা ভুলে গেছি। এবং আন্তর্জাতিক পক্ষ, বিশেষ করে মার্কিন নতুন প্রশাসন, তাদের তো আমরা পুরনো তাদের সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারপরে আশা করি যে তারা সেই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন এবং গাজা পুনর্নির্মাণের জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। ইউক্রেন যুদ্ধের অবসান হোক, সকল সম্মান রেখে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা সিরিয়ার মানুষ ভালো থাকুক, সেটা প্রত্যাশা করি। এই মধ্যপ্রাচ্যের এই জটিলতা যেন আর না বাড়ে। এবং একই সঙ্গে এই জলবায়ু পরিবর্তনের জন্যে এই পুরো বছর ব্যাপী যে অসংখ্য অ্যাডভোকেসি গ্রুপ, অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, কর্মী, একেবারে তরুণ থেকে শুরু করে, যেহেতু তরুণদের বিপ্লব নিয়ে বলছি, হয়তো বড় অগ্রগতি হয়নি কপে, কিন্তু তাদের যে নিষ্ঠা, তাদের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে অ্যাক্টিভিজম, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এবং সেটা শ্রদ্ধা জানানোটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা একই সঙ্গে নতুন যারা উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা পদার্থ বিজ্ঞান হোক, চিকিৎসা বিজ্ঞানের হোক, মহাকাশ গবেষণার ক্ষেত্রে, যে কথাটা শুরু করেছিলাম যে আমাদের হয়তো অত সক্ষমতা নাই দেশ হিসাবে, কিন্তু আমরা তো অনেক স্বপ্ন এখন দেখছি। এবং আমরা কি এমন তো না যে আমরা মহাকাশ সম্পর্কে জানি না বা খবর রাখি না। নিঃসন্দেহে আগামী বছরে আমাদের সেই এজেন্ডাও থাকবে যে অন্যান্য রাজনীতির পাশে মৌলিক বিজ্ঞান, গবেষণা এবং বিশ্ববিখ্যাত আমাদের গড়ে উঠবে। এবং আমাদের যে তরুণরাই বিপ্লব এনেছেন, সেই তরুণরা যেন আরও কূটনীতি মনস্ক হন, আরও রাজনীতি মনস্ক হন, এবং তারা যেন জানেন, বোঝেন যে কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই বিশ্বে তাদের জায়গা করে নিতে। এবং সবচেয়ে বড় কথা যে জাতি হিসাবে আমরা যেন উদার হতে পারি, এবং উদারতাই তো আমাদের বড় একটা আমাদের সম্পদ, এবং সেই বিষয়টা যেন আমরা উদারনৈতিক গণতন্ত্র, সেইটাই আমাদের মূল মন্ত্র হোক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর শামীম রেজা এবং পারভেজ করিম আব্বাসী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, একটা বছরকে আমরা বিদায় জানাচ্ছি। অনেক ত্যাগ, কষ্ট, নৈরাশ্যের মধ্যেও একটা আশা জাগানিয়ার মতো ঘটনা ঘটেছে। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে। এই যাত্রায় অনেক দুর্বলতা আছে, অনেক সমালোচনার সুযোগ রয়েছে। যারা দায়িত্বে আছেন তারা সেগুলো গ্রহণ করবেন আমরা আশা করি। কিন্তু ভবিষ্যতে আমরা আর হতাশ হতে চাই না এবং আস্থাটা রাখতে চাই। বাংলাদেশের জন্য প্রধান সংকট হচ্ছে যে বাংলাদেশে সরকারে যারা থাকেন তারা জনগণের উপর আস্থা রাখতে চান না, এবং এমন একটা অবস্থা তৈরি করেন জনগণও তাদের কারো উপরে আস্থা রাখতে পারে না। এই সংকটটা দূরীভূত করতে হবে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা
গণমাধ্যম নিয়ে আলোচনা করেছি, একই কথা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনা করেছি, সেখানেও ওই একই কথা। আস্থার একটা বড় সংকট আছে, সেই সংকটটা কাটবে আমরা আশা করি, এবং পৃথিবী জুড়ে যে অস্থিরতা, অন্যায়, অবিচার, সেগুলোর নিঃশেষ হবে। বাংলাদেশেও তার পরিসমাপ্তি ঘটবে, অন্তত একটা ইতিবাচক ধারায় বাংলাদেশ এগোবে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।